আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে পরিণীতি এবং সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে সরকার কাঠামো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের প্রত্যেকটা পেপারের সিলেবাস অনুসারে পড়ছো, কারণ এখন তোমাদের স্বাভাবিকভাবেই পরীক্ষা যেহেতু পিছিয়ে গিয়েছে, পরিবর্তিত সিলেবাস অনুসারে তোমাদেরকে মাত্র প্রতিটা পত্র থেকে চারটি অধ্যায় আমরা পরিণতিতে দেখতে পাচ্ছি, যেটা সরকার কর্তৃক প্রদত্ত সিলেবাস। সেই সিলেবাসেরই একটা অংশ হচ্ছে তোমার সপ্তম অধ্যায় সরকার কাঠামো। সেখান থেকে আমি তোমাদেরকে আজকে গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। গণতন্ত্রের সংজ্ঞার সাথে সেখানে বৈশিষ্ট্য থাকবে, প্রকারভেদ থাকবে, গণতন্ত্রের দোষগুণ থাকবে এবং গণতন্ত্র সফলতার পূর্বশর্ত যেখানকার আলোচ্য বিষয়। আশা করি তোমাদের সবার কাছে মোজাম্মেল হকের বইটি আছে। প্রথম পত্র বইটি থেকে পরিণীতি ও সুশাসনের মোজাম্মেল হকের বই থেকে আমি তোমাদেরকে আজকের ক্লাস লেকচারটি দিব। তোমরা এর বাইরে যারা বিলকিস সুলতানার বই কিনেছো সেখান থেকেও তোমরা এই টপিকসগুলো ফলো করতে পারো। আর এই চ্যাপ্টারটি আমরা ক্লাসেই তোমাদেরকে সামনাসামনি পড়িয়েছিলাম। আশা করি সেখান থেকেও তোমরা ধারণা পাবে এবং আজকের ক্লাসটি করে তোমরা উপকৃত হবে এবং সামনে যে শিখনফলগুলো দেখতে পাচ্ছ বোর্ডে, সেগুলো দেখে তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে মিলিয়ে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসছে সেগুলো নিয়ে গুরুত্ব দিবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমাদের ক্লাসের প্রথম অংশে আছে গণতন্ত্রের সংজ্ঞা। গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্র এই শব্দটাকে আমরা আগে ডিফিনাই করব। সেখানে দেখা যাচ্ছে গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি, যেটা মূলত দুটো গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাইটিয়া থেকে এসছে। আর ডেমোস শব্দের অর্থ জনগণ আর ক্রাইটিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। তাহলে জনগণের যে শাসন ক্ষমতা বা জনগণের দ্বারা শাসন ক্ষমতার যে অংশ বিশেষ, সেটাই হচ্ছে গণতন্ত্র। তাহলে তোমরা তোমাদের বইয়ে এই ডেমোক্রেসিকে জনগণের শাসন বা জনগণের শাসন ক্ষমতা দ্বারা যে সরকার পরিচালিত হয় সেই ব্যবস্থাকে গণতন্ত্র নামে আখ্যায়িত করতে পারো। এছাড়া তোমাদের বইয়ে অনেকগুলো ব্যক্তি সংজ্ঞা আছে, হ্যারোডোটাসের সংজ্ঞা আছে, স্যার জন সিলির সংজ্ঞা আছে, ডাইসির সংজ্ঞা আছে, CF স্ট্রংয়ের সংজ্ঞা আছে। তোমাদের কাছে যার যেটা সবচেয়ে সহজ বোধগম্য হয় সেই সংজ্ঞাগুলোই শিখবে। আমি তোমাদেরকে বারবার প্রত্যেক ক্লাসে জোর দিই এই ধরনের টপিকসগুলোতে অবশ্যই ইংরেজি কোটেশন ফলো করবে, না হলে কিন্তু তোমাদের নাম্বারের মার্কস কিন্তু অনেক কমে আসবে। কারণ তোমরা বিগত বছরে যদি খেয়াল করো, আমি যেখানে চিটং কলেজের স্টুডেন্ট ছিলাম সেখানে আমি দেখেছি যে টিচাররা কীভাবে যেগুলো ইংলিশ লেখার কোটেশন থাকে অথবা যেই নোটসগুলোতে বা যেই খাতাগুলোতে বাংলা কোটেশন থাকে সেই খাতাগুলোকে টিচাররা কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি নাম্বার দেয়। সেই দিক থেকে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ইংরেজি সংজ্ঞা একটা এবং বাংলা সংজ্ঞা দুটা, এরকম যে কোনো টপিকস থেকে শিখে নেবে। তাহলে তোমরা যদি এখান থেকে বাংলা সংজ্ঞা দুটো নাও আর ইংরেজি সংজ্ঞা একটা নাও, সেটা তোমাদের ব্যাপার যে কোনটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। আমি তোমাদেরকে বলবো যে গণতন্ত্রের যে সার্বজনীন সংজ্ঞা, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞাটি দিয়েছেন সেটার ইংরেজিটা শিখে ফেলতে, কারণ সেটা ইংরেজিটা খুবই সহজ মনে রাখা এবং এই সংজ্ঞাটি সর্বজন বিদিত এবং মোটামুটি তোমার এই একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। অর্থাৎ এই প্রশ্নে আসতে পারে যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটি কার সংজ্ঞা? তো তোমরা যদি আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা জানো তাহলে এই ধরনের MCQ পরীক্ষায় আসলে আনসার করতে পারবে। আচ্ছা, এছাড়া এখানে ম্যাকাইভারের একটা সংজ্ঞা আছে, সেটা আমি একটু বলি। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ বা অন্য কারো দ্বারা শাসন পরিচালনার পদ্ধতি নয়, বরং কে বা কারা শাসন করবে এবং মোটামুটিভাবে কোন উদ্দেশ্যে শাসন করবে তা নির্ধারণ করার উপায়ই হচ্ছে গণতন্ত্র। তাহলে শুধু সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা শাসন করবে এরকম পদ্ধতি গণতন্ত্র নয়, মোটামুটিভাবে কী উদ্দেশ্যে, কেন এবং কোন উদ্দেশ্যে শাসন করবে সেটাই হচ্ছে গণতন্ত্রের মুখ্য উপাদান। এভাবে তুমি গণতন্ত্রের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করতে পারো। সেখানে তোমরা অবশ্যই যেমন দেখবে কয়েকটি বৈশিষ্ট্য যদি খেয়াল করো, তোমাদের বইয়ে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি, যেটাতে আছে সেখানে আছে প্রথমে জনগণের সম্মতি থাকতে হবে, তারপর বহুদল ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, একটা দেশ যখন গণতান্ত্রিক হবে, তোমাদেরকে প্রথমে বলে রাখি গণতান্ত্রিক দেশ কিন্তু বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশের যখনই কোনো ব্যবস্থা আসে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কীরূপ, তাহলে আমরা কিন্তু বলি বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং যেটা গণতন্ত্র ফলো করে। এই কারণেই এখানে আমরা এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখব। যেমন প্রথমে জনগণের সম্মতির কথা বলা হয়েছে, যে গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির উপর নির্ভরশীল। তারপর বলা আছে বহুদল ব্যবস্থা, তারপর আছে স্বাধীন বিচার ব্যবস্থা,
এই পয়েন্টসগুলো তোমরা বাংলাদেশের সাথে বাস্তবিক প্রেক্ষাপটে যদি মিলিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পড়াগুলো মনে রাখতে সহজ হবে। সাপোজ আমি যদি বলি জনগণের সম্মতি, আমরা যে ভোট দানের মাধ্যমে বিভিন্ন সরকার প্রতি 4 বছর অন্তর অন্তর নির্বাচিত হয়, সেখানে আমরা দেখি জনগণের সম্মতিতেই কিন্তু সরকার নির্বাচিত হন। যদিও বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ বিগত 12 বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাদের স্থান দখল করে আছে। তো এই ব্যাপারগুলো যদিও রাজনৈতিক সম্পূর্ণ, এইগুলো কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্স বা সিভিক্সের আলোচ্য বিষয়। তাহলে গণতন্ত্র এখানে সুষ্ঠুভাবে প্রতিফলিত হচ্ছে কিনা সেটা এখন আমাদের একটা প্রশ্ন। আর এই প্রশ্নের খাতিরে তোমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে এবং এই টপিকসগুলো পড়তে হবে, কারণ এটা কিন্তু বাংলাদেশের যে সপ্তম অধ্যায় তোমাদের সরকার কাঠামো আছে সেটার একটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কীরূপ হয়, এর বৈশিষ্ট্য কীরূপ হয়, সে ব্যাপারগুলো এখানে আলোচনা আছে। তারপর বৈশিষ্ট্যের মধ্যে আমি বলছিলাম জনগণের সম্মতি থাকতে হবে, বহুদল ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই বহুদল থাকতে হবে। যেমন বাংলাদেশে আছে আওয়ামী লীগ, তারপরে আছে জাতীয় পার্টি, তারপর আছে জাতীয় বিভিন্ন সমাজতান্ত্রিক সংসদ, এছাড়া সবচেয়ে বড় বিরোধী দল হচ্ছে বিএনপি বা জাতীয়তাবাদী দল। তো এই ধরনের দল ব্যবস্থা থাকবে, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বহুদল ব্যবস্থা অবশ্যই বিদ্যমান থাকবে। এরপর বলেছে স্বাধীন বিচার ব্যবস্থা, অর্থাৎ এখানকার বিচার বিভাগ অবশ্যই স্বাধীন হবে। যদি স্বাধীন না হয় তাহলে কিন্তু সুষ্ঠুভাবে জনগণ তাদের অধিকার ভোগ করতে পারবে না এবং গণতান্ত্রিক রাষ্ট্রে নিরপেক্ষ বিচার সম্পন্ন সম্ভব নয়। তাই স্বাধীন বিচার ব্যবস্থা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর আছে নিয়মতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়ে তাদের সরকার পরিবর্তন করবে, যেমন আমরা দেখেছি 4 বছর অন্তর অন্তর আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়। তারপর আছে আইনের শাসন, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলের সমান বা আইনের চোখে সকলের সমান। এই একটা টপিকস কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় আছে। আইনের শাসন বলতে কি বুঝো? এই টপিক্সটার মূল কথাই হচ্ছে যে আইনের চোখে সকলের সমান, অর্থাৎ এখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আইনের অনুশাসন মেনে চলতে বাধ্য। এটাই হচ্ছে তোমার মূলত আইনের শাসন প্রক্রিয়া। এরপর আছে সংবাদপত্রের স্বাধীনতা, তারপর আছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, আর আছে দায়িত্বশীল সরকার। এই পয়েন্টসগুলো তোমরা একটু দেখলেই পারবে, কারণ এই টপিকসগুলো সব সময় আমরা আলোচনা করি যে সংবাদপত্রের স্বাধীন থাকতে হবে, স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ব্যবস্থা রাখতে হবে, দায়িত্বশীল এবং নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে হবে। এই টপিকসগুলোই মূলত গণতন্ত্রের অংশ। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা প্রায়ই আসে যে গণতান্ত্রিক রাষ্ট্রের দোষ গুণ বিচার করা এবং গণতান্ত্রিক কীভাবে সফলতা অর্জন করে সেগুলোর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়। যে তোমাদের 5 নম্বর পয়েন্টে আমি যে শিক্ষণফলে রেখেছি গণতন্ত্র সফলতার পূর্বশর্ত, সেই পয়েন্টসেও তোমরা কিন্তু গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো অ্যাড করতে পারো। তাহলে এইভাবে তোমরা গণতন্ত্রকে সংজ্ঞায়িত এবং গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। আর আমি এখন চলে আসছি 3 নম্বর পয়েন্টে, গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্রের প্রকারভেদে আমরা যদি দেখি সেখানে দেখছি প্রত্যক্ষ গণতন্ত্র থাকবে এবং পরোক্ষ গণতন্ত্র থাকবে। অর্থাৎ গণতন্ত্র 2 প্রকার হয়, একটা প্রত্যক্ষ গণতন্ত্র যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, আর দ্বিতীয় আছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যেটা হচ্ছে ইনডিরেক্ট অর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে জনগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে, অর্থাৎ সেই রাষ্ট্রের নাগরিকগণ সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে, যেটা আমরা বাংলাদেশে দেখছি যে বাংলাদেশের জনগণ সরাসরি ভোটদানের মাধ্যমে তাদের গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচন করে। আর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যদি উদাহরণ দিই তাহলে সেটা আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা। সেখানে কিন্তু আমরা জানি ইলেকটোরাল কলেজ পদ্ধতির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। আর ইলেকটোরাল কলেজটা হচ্ছে মধ্যস্থভোগী, অর্থাৎ জনগণ সরাসরি ইলেকটোরাল কলেজকে ভোট দেয়, তারপর ইলেকটোরাল কলেজ সেই জনগণের ভোট থেকে পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচন করে। এভাবে তোমরা উদাহরণ দিতে পারো যে আমেরিকা যুক্তরাষ্ট্র পরোক্ষ গণতন্ত্রের উদাহরণ, আর প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণে তোমরা বাংলাদেশ, ভারত এদের নাম দিতে পারো। এবার আমরা যদি বলি পরোক্ষ গণতন্ত্রের দোষ বা গুণ, এই ব্যাপারগুলো সেখানে তোমরা যদি অবশ্যই দেখবে পরীক্ষা কিন্তু কম্পেয়ার করে আসে, গণতান্ত্রিক সরকার ভালো নাকি একনায়কতন্ত্র সরকার ভালো, এই দুইটা কম্পেয়ার কিন্তু পরীক্ষা প্রায়ই আসে। তোমরা মনে রাখবে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন আর একনায়কতন্ত্র হচ্ছে একজন ব্যক্তির শাসন। তাই এই দুটো বিষয় তো কম্পেয়ার করে পড়লেই গণতন্ত্রটা ক্লিয়ার হয়ে যাবে। তো গণতন্ত্রে যেহেতু আমরা জানি যেহেতু জনগণের শাসন, জনগণের অধিকার এখানে বলবৎ হয়, তাই জনগণ স্বভাবতই এর সফলতা অনেক বেশি, আর এর গুণগুলো তাই দোষের থেকেও বেশি। সে কারণে আমরা যদি গুণগুলো একটু খেয়াল করি, যেমন রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ থাকবে, বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি থাকবে, তারপরে আছে
সাম্য এবং স্বাধীনতা সংরক্ষণ করা হয় গণতন্ত্রে। এরপর আইনের শাসনের প্রতিষ্ঠা, যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি। তারপর আছে জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, তারপর আছে রাজনৈতিক সচেতনতা, এরপর আছে বিপ্লবের আশঙ্কা হ্রাস পায় গণতন্ত্রের ক্ষেত্রে। তারপর পরবর্তী পয়েন্ট আছে সমৃদ্ধ এবং উন্নত জীবন সহায়ক আর ব্যক্তিত্ব বিকাশের সুযোগ করে দেয়, ক্ষমতার অপব্যবহারও রোধ করে। একনায়কতন্ত্র সবসময় সরকার যা একচ্ছত্র ভূমিকা পালন করে, সরকার তার স্বাধীনতা বা সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেয়, কিন্তু গণতন্ত্রে জনগণের উপর চাপানোর সুযোগ নেই, কারণ এখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে। তারা যদি সংবাদপত্রের মাধ্যমে অথবা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তাদের মতামত তুলে ধরে, তাহলে কিন্তু সেখানে ক্ষমতার আর অপব্যবহার থাকে না। এছাড়া আরও অনেক পয়েন্টস আছে, যেমন তোমার বইয়ে দেশপ্রেম বৃদ্ধির কথা বলা আছে গণতান্ত্রিক সমাজে। তারপর আছে এটা অনেকটা নমনীয় শাসন ব্যবস্থা, যেখানে যে কোনো সিদ্ধান্ত সহজে পরিবর্তন করা যায়। তারপর আছে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা যে কোনো শাসন ব্যবস্থা থেকে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, কারণ আধুনিক যুগ জাতীয় রাষ্ট্রের যুগ। এখানে স্বাধীন সার্বভৌমত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ওই রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করে। তাই এটা একটা সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। অর্থাৎ তুমি যদি বাংলাদেশ সরকার কাঠামোয় দেখো, সেখানে যদি গণতন্ত্রের খেয়াল করো, তাহলে গণতান্ত্রিক এই উপায়গুলো আমরা কিন্তু বিভিন্নভাবে পত্রপত্রিকায় বা টিভির টক শোগুলোতে আমরা কিন্তু নানাভাবে এসব নিয়ে আলোচনা করি, এবং আশা করি তোমরা এগুলো শুনলে উপকৃত হবে, কারণ এই পড়াগুলো কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে পড়তে হয়, না হয় কিন্তু মাথায় থাকে না। আচ্ছা, আর মাথায় না থাকলে তুমি পরীক্ষার খাতায় দ্রুত অল্প সময় লিখতে পারবে না। এই কারণে তোমরা বিভিন্ন চ্যানেল আইতে অথবা একাত্তর টেলিভিশনে, তারপর আছে বিভিন্ন চ্যানেলগুলোতে কিন্তু প্রতিটা সময়ে বিভিন্ন টক শোগুলো হয়। এই টক শোগুলো তৃতীয় মাত্রা, এটা গুরুত্বপূর্ণ একটা টক শো হয়, তৃতীয় মাত্রা টক শোগুলো তোমরা শুনতে পারো, যেখানে সরকারের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এগুলো জানা থাকলে তোমার মোটামুটি, যে তোমরা সামনে ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিবে, অনেকে এরপর অনার্স শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দেবে, বিসিএস এক্সাম দেবে, সেখানে কিন্তু এই ধরনের টপিকসগুলো অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি নিয়ে তোমার মিনিমাম 50 থেকে 100 নম্বরের প্রশ্ন থাকে। এ কারণে এই অধ্যায়গুলো সবগুলোই তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর বাংলাদেশ সরকার কাঠামো বাদে যদি আমি সমগ্র সরকার কাঠামো অর্থাৎ পুরো বিশ্বের সরকার কাঠামো ব্যবস্থা চিন্তা করি, সেখানে কিন্তু গণতন্ত্র সর্বোচ্চ শাসন ব্যবস্থা, যেখানে বলা হচ্ছে জনগণের অধিকার রক্ষার সাথে সাথে ব্যক্তি স্বাধীনতা যেমন বজায় থাকে, তেমনি ক্ষমতার অপব্যবহার রোধ করে দেশপ্রেম বৃদ্ধিতে এটি সহায়ক। তাই এটা সর্বোচ্চ শাসন ব্যবস্থা। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম গণতন্ত্রের গুণ। গণতন্ত্রের দোষের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখব কিছু অল্প কিছু তো দোষ থাকে, কারণ দোষে গুণে মিলিয়েই কিন্তু যে কোনো ব্যবস্থা, যে কোনো মানুষ বলো, যে কোনো কিছু বলো, সেখানে কিন্তু দোষ গুণ থাকবেই। তো দোষ খুব বেশি নয়, তারপর আমরা এখানে আলোচনা করব, কারণ এখানে দেখা যায় যে মূর্খ, অক্ষম এবং অজ্ঞেয় ব্যক্তিরা অনেক সময় ভুল ইনফরমেশান দেয়। তারপর সেখানে হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব হয় না, কারণ সব সময় সিদ্ধান্ত চেঞ্জ হয়। তারপর জনগণের পছন্দ হলে কাউকে ভোট দেয়, কাউকে ভোট দেয় না, তখন গণতন্ত্রে একটা সরকার পতন ঘটতে পারে। তারপর অপচয় হতে পারে, যেমন আমরা যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করি, সেখানে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকা খরচ, প্রতি 4 বছর অন্তর কোটি কোটি টাকা খরচ হয়, তাই অপচয়ের একটা ব্যাপার থাকে। আর তাছাড়া গণতন্ত্রের ক্ষেত্রে দলপ্রথার একটা সমস্যা তৈরি হয়, কারণ আমরা জানি আমাদের দেশে সবসময় বিরোধী দল সরকার দলের মধ্যে ভেদাভেদ লেগেই থাকে, যে এটা কিনা গণতন্ত্রের জন্য একটা অশুভ সংকেত। তো গণতন্ত্রের এভাবে দোষগুলো তোমরা আলোচনা করবে। এর বাইরে তোমরা গণতন্ত্রের সফলতার শর্তে যদি দেখো, সেখানে তোমরা দেখবে কয়েকটা পয়েন্টস আমি একটু করে বলবো, কারণ এটা আমাদের 5 নম্বর শিখনফলে আমরা আছি। আর 5 নম্বর শিখনফলের প্রথমই বলবো আমি গণতন্ত্রের সফলতার শর্তগুলো। প্রথম পয়েন্ট বলবো ব্যাপক শিক্ষা, অর্থাৎ শিক্ষিত হতে হবে। শিক্ষিত জনগণ কিন্তু সঠিকভাবে তার মতামত প্রদান করে দেশের সামগ্রিক ব্যবস্থায় তার অবদান রাখতে পারে। তাই শিক্ষিত ব্যাপকভাবে শিক্ষা গ্রহণ করার জন্য সকলকে একত্রিত হতে হবে। তারপর আছে অর্থনৈতিক সাম্য হতে হবে, কারণ অর্থনৈতিকভাবে ধনী গরিবের সাম্য বজায় না থাকলে, সম্পদের সুষম বন্টন না হলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। তারপর সামাজিক সাম্য ব্যবস্থা তৈরি করতে হবে, সহনশীলতা বোধ থাকতে হবে, একে অন্যের
ধরনের গণতান্ত্রিক মনোভাব ঐতিহ্য ধরে রাখতে হবে, ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, তারপর যথার্থ আইনের শাসনে ব্যবহার করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, এছাড়া দক্ষ ও সৎ নেতৃত্ব তৈরি করতে হবে, সুষ্ঠু জনমতের ব্যবস্থা করতে হবে, মৌলিক অধিকার নিশ্চয়তা বিধান করতে হবে, জনগণের সচেতনতামূলক দৃষ্টিও কিন্তু গণতন্ত্র সফলতার অন্যতম পূর্ব শর্ত। তাহলে এই পয়েন্টসগুলো দিয়ে তোমরা মোটামুটি একটা গণতন্ত্র সফলতার শর্ত সম্পর্কে বুঝতে পারবে। এখানে তুমি সবসময় খেয়াল রাখবে তোমার বইয়ে অনেক পয়েন্টস আছে, যতটুকু পারা যায় পয়েন্টস পরীক্ষার খাতায় তুলে ধরতে, কারণ তোমাদের যে সৃজনশীল পদ্ধতিতে আমরা পরীক্ষা নিয়েছি সেখানে দেখেছি তোমরা পয়েন্টসগুলোকে অনেক সময় অনেক প্রশ্নে উড্র করো, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে পয়েন্টসগুলো দেওয়া দরকার বা নাম্বার বেশি সেখানে তোমরা একটু পয়েন্টসগুলো উল্লেখ করবে। পরিশেষে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদেরকে সপ্তম অধ্যায় সরকার কাঠামো থেকে এক না একতন্ত্র সম্পর্কে পড়াবো। সবাই আশা করি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।